হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ২০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। সন্ধ্যা হইতে আর বিলম্ব নাই। উপেন্দ্র ও সতীশ পাথরঘাটায় একটা অতি সংকীর্ণ গলির মোড়ে আসিয়া দাঁড়াইলেন। উপেন্দ্র কহিলেন, এই গলিটাই নিশ্চয়ই বোধ হচ্ছে। সতীশ সন্দেহ প্রকাশ করিল, এর ভেতরে থাকতে পারে না, এটা কখনো নয়। ভাঙা দেয়ালের গায়ে টিন মারা আছে, খুব সম্ভব ইহাতে একদিন গলির নাম লেখা ছিল, এখন আর পড়া যায় না। সতীশ বলিল, ভালো করে না জেনে ঢোকা যায় না, এটা পাতাল প্রবেশের সুড়ঙ্গও হতে পারে। উপেন্দ্র সহাস্যে বলিলেন, তুই তবে প্রহরী হয়ে থাক, আমি ভিতরে গিয়ে দেখে আসি। সতীশ প্রথমে বাধা দিবার চেষ্টা করিল, পরে উপেন্দ্রর পশ্চাতে চলিতে চলিতে বলিল, উপিন্দা, আমাদের মতো বোম্বেটে লোকেরাও এসব স্থানে সন্ধ্যের পরে আসতে সাহস করে না, তোমার তো খুব সাহস। উপেন্দ্র হাসিয়া বলিলেন, বোম্বেটের সাহস কি ভদ্রলোকের চেয়ে বেশি সতীশ? দুষ্কর্ম করতে পারাকেই সাহস বলে না। সতীশ সে কথায় প্রতিবাদ না করিয়া অত্যন্ত সাবধানে পথ দেখিয়া চলিতে লাগিল। পায়ের নিচেই দুর্গন্ধ পঙ্কিল খোলা নর্দমা, দৃষ্টিহীন সতীশের তাহাতে পড়িয়া যাইবার সম্পূর্ণ আশঙ্কা ছিল। এক স্থানে ক্ষুদ্র গলি অত্যন্ত সংকীর্ণ এবং অন্ধকার গাঢ় হইয়া আসিল। সতীশ পিছন হইতে উপেন্দ্রর জামার খুঁট টানিয়া ধরিল। উপিন্দা, করছ কি? এই রাত্রে মারা পড়বে নাকি? উপেন্দ্র হাসিয়া বলিলেন, আমার এতক্ষণে ঠিক মনে পড়েছে, আর একটা বাড়ির পরেই ১৩ নম্বর বাড়ি। প্রায় বছর ৮ আগে একদিন মাত্র এখানে এসেছিলাম, সেই জন্যই প্রথম চিনতে পারিনি, এখন চিনেছি, এই পথই বটে। সতীশ বিশ্বাস করিল না, বলিল, পথ বটে, কিন্তু তোমার আমার জন্য নয়। যাদের জন্য বিশেষ করে এই পথের সৃষ্টি, তাদের কারো সঙ্গে গা ঠেকাঠেকি হয়ে গেলে এ রাত্রে স্নান করে মরতে হবে, এই বেলা ফিরে যাই চলো। উপেন্দ্র জবাব না দিয়া সতীশের হাত ধরিয়া টানিয়া লইয়া চলিলেন এবং আরও একটু আগে আসিয়া একটা বাড়ির সম্মুখে দাঁড়াইয়া বলিলেন, তুই সিগারেট খাস? তোর পকেটে দিয়াশলাই আছে, একবার জেলে দেখ দেখি ক নম্বর বাড়ি এটা। সতীশ আলো জ্বালিয়া বেশ করিয়া বাড়ির নম্বর পরীক্ষা করিয়া বলিল, ভালো পড়া গেল না, কিন্তু চৌকাঠের গায়ে খড়ি দিয়ে ১৩ নম্বর লেখা আছে, বোধ হয় তোমার কথাই ঠিক। কিন্তু এই কথা জিজ্ঞাসা করি আমি, বাড়ির নম্বর ১৩ই হোক আর ৫৩ই হোক, এখানে তোমার প্রয়োজনটা কি হতে পারে? উপেন্দ্র উত্তর না দিয়া ডাকিতে লাগিলেন, হারান্দা, ও হারান্দা। উপরে নিচে কাছে দূরে সর্বত্র অন্ধকার, শব্দ মাত্রই নাই। সতীশ ভীত হইয়া উঠিল। উপেন্দ্র আবার ডাকিতে লাগিলেন। বহুক্ষণে উপরের জানালা ঈষৎ মুক্ত করিয়া স্ত্রীকণ্ঠে সাড়া আসিল, কে? উপেন্দ্র বলিলেন, দরজা খুলে দিতে বলুন। হারান্দা কোথায়? যাচ্ছি, একটু দাঁড়ান। ক্ষণ পরেই দরজা খোলার শব্দের সহিত ক্ষীণ আলোর রেখা পথের উপর আসিয়া পড়িল। উপেন্দ্র দরজা ঠেলিয়া চৌকাঠের উপর দাঁড়াইয়া স্তম্ভিত হইয়া গেলেন। স্ত্রীলোকটি কেরোসিনের ডিব্বা হাতে করিয়া একপাশে দাঁড়াইয়া আছে। তাহার মাথার উপরে অল্প একটুখানি আঁচলের ফাঁক সযত্ন রচিত কবরীর এক অংশ দেখা যাইতেছে। দেখা গেল তাহার একটিমাত্র কেশও স্থানভ্রষ্ট হয় নাই। নিখুঁত সুন্দর মুখের উপর হাতের আলোকসম্পাত বুরুজহুগের মধ্যে সন্নিবিষ্ট কাঁচপোকার টিপ চিকচিক করিয়া উঠিল এবং ঈষৎ আনত চোখ দুটি দিয়া যে বিদ্যুৎ প্রবাহ বহিয়া গেল, চতুর্দিকে নিবিড় অন্ধকার তাহার অপূর্ব জ্যোতি ক্ষণকালের জন্য উভয়কেই বিভ্রান্ত করিয়া ফেলিল। সতীশ স্পষ্ট দেখিতে পাইল, ওষ্ঠাধরে হাসির রেখা বাধা পাইয়া বারংবার ফিরিয়া যাইতেছে। সে উপেন্দ্রের গা ঠেলিয়া দিল। উপেন্দ্র সচকিত ব্যস্তভাবে বলিয়া উঠিলেন, হারান্দা কোথায়? স্ত্রীলোকটি বলিল, তিনি উপরে আছেন, উঠতে হাঁটতে পারেন না, মাও আজ ৭-৮ দিন শয্যাগত, বাড়ির মধ্যে শুধু আমি ভালো আছি। আপনি উপেন্দ্রবাবু তো? আমরা আশা করেছিলাম আপনি কাল আসবেন, তাই প্রস্তুত ছিলাম না। রান্নাঘরে থাকলে এদিকের সারা শব্দ শোনা যায় না, অনেক ডাকাডাকি করতে হয়। উপরে আসুন, এখানে বড় ঠান্ডা, বলিয়াই পথ দেখাইয়া উপরের সিঁড়িতে উঠিতে লাগিল।
2-3 ধাপ উঠিয়া মুখ ফিরাইয়া হাতের আলোটা নিচু করিয়া বলিল, সাবধানে উঠবেন, সিঁড়ির ইট অনেকগুলো খসে গেছে। ইহার আশঙ্কা যে সে অমূলক নহে তাহা চড়িবা মাত্রই উভয়ে টের পাইলেন এবং সতর্ক হইয়া উঠিতে লাগিলেন। কোঠা বাড়ি। পূর্বে উপরতলায় 4-5টি ঘর ছিল, তাহার গোটা দুই একেবারে পড়িয়া গিয়াছে এবং একটা আগামী বর্ষায় পড়িবার জন্য ঠিক হইয়া আছে। বাকি 3টার মধ্যে সম্মুখের ঘরটায় 3জনেই প্রবেশ করিলেন। প্রবেশ মাত্রই বোঝা গেল অত্যন্ত অনধিকার প্রবেশ হইয়াছে। মুশিকের দল তখন জীর্ণ ও পুরাতন অব্যবহার্য শয্যা ও উপধান হইতে তুলা বাহির করিয়া ঘরময় ছড়াইয়া যদৃচ্ছা বিচরণ করিয়া ফিরিতেছিল। অসময়ে আলোক ও জনসমাগমে ছোটাছুটি চেঁচামেচি করিয়া উঠিল। সমস্ত ঘরময় ভাঙা টেবিল চেয়ার, ভাঙা কাঠের তোরঙ্গ, ভাঙা টিন, খালি শিশি বোতল এবং আরও কত কি প্রাচীন দিনের গৃহসজ্জার ভগ্নাংশ ইতস্তত বিক্ষিপ্ত রহিয়াছে। তাহারই একধারে একটা তক্তপোশ পাতা, ছেঁড়া গদি, ছেঁড়া তোশক, ছেঁড়া বালিশ প্রভৃতি গাদা করিয়া জোর করিয়া একধারে ঠেলিয়া রাখিয়া তাহারই একাংশে একটা মাদুর পাতা রহিয়াছে। এটা অভ্যাগতদের জন্য। স্ত্রীলোকটি মেঝের উপর কেরোসিনের ডিব্বাটা রাখিয়া দিয়া কহিল, একটু অপেক্ষা করুন, আমি সংবাদ দিই। বলিয়া ঘর হইতে বাহির হইবা মাত্র সতীশ জুতাশুদ্ধ সেই অভ্যাগতদের আসনটির উপর লাফাইয়া উঠিয়া দাঁড়াইল। উপেন্দ্র সভয়ে বলিয়া উঠিলেন, ও কি করো? সতীশ ফিসফিস করিয়া তর্জন করিয়া উঠিল, আগে প্রাণ রক্ষা হোক, তারপরে ভদ্রতা রক্ষা হবে। দেখছো না পায়ের কাছে আলো দেখে সমস্ত সাপখোপ ছুটে আসছে। সতীশ যেমন করিয়া ভয় দেখাইল, তাহাতে বিচার বিতর্কের আর অবসর রহিল না। উপেন্দ্রও লাফাইয়া উঠিয়া পড়িল। তক্তপোশের সেই সংকীর্ণ জায়গাটিতে স্থানাভাবে উভয়ে যখন ঠেলাঠেলি করিতে লাগিলেন, স্ত্রীলোকটি ফিরিয়া আসিয়া সেই সময়ে কবাটের সম্মুখে দাঁড়াইয়া খিলখিল করিয়া হাসিয়া উঠিল। ইহারা যে ভয় পাইয়াছেন তাহা সে বুঝিতে পারিয়াছিল। বলিল, এটি আমার শ্বশুরের ভিটা, আপনারা অমর্যাদা করছেন। উপেন্দ্র অপ্রতিভ হইয়া তাড়াতাড়ি নামিয়া পড়িলেন এবং সতীশের উপর অত্যন্ত বিরক্ত হইয়া বিড়বিড় করিতে লাগিলেন। এমনই ভয় দেখিয়ে দিলে, এমনই করে উঠল। সতীশ নামিল না, কিন্তু বিনয় করিয়া বলিল, ভয় কি সাধে দেখাই উপিন্দা? আমার বিদ্যে চাণক্য শ্লোকের বেশি নয় জানি, কিন্তু এটুকু শিখেছি যে আত্মরক্ষা অতি শ্রেষ্ঠ ধর্ম। স্ত্রীলোকটির পানে চাহিয়া বলিল, আচ্ছা আপনিই বলুন দেখি, আত্মরক্ষার্থে একটু নিরাপদ জায়গা বেছে নেওয়া কি অন্যায় কাজ হয়েছে? আপনার শ্বশুরের ভিটার অসম্মান করা আমাদের সাধ্য নয়, বরং যথেষ্ট সম্মাননার সঙ্গেই আপনার আশ্রিত প্রজাপুঞ্জের পথ ছেড়ে দিয়ে এইটুকু জায়গায় দুজনে দাঁড়িয়ে আছি। 3জনেই হাসিয়া উঠিলেন। ইহার পরিহাস যে এই দরিদ্র গৃহলক্ষ্মীটিকে ব্যথিত করে নাই, বরং ইহার ভেতর যে সরলতা ও সমবেদনা প্রচ্ছন্ন ছিল, এই তরুণী অতি সহজেই তাহা গ্রহণ করিতে পারিয়াছেন। তাহার হাস্যোজ্জ্বল মুখের পরে ইহার সুস্পষ্ট প্রকাশ দেখিতে পাইয়া উপেন্দ্র মনে মনে অত্যন্ত আরাম বোধ করিলেন। তাহার মুখপানে চাহিয়া মৃদু হাসিয়া বলিলেন, প্রজাপুঞ্জ আপনার সম্মুখে কখনোই ওর উপরে অত্যাচার করতে সাহস করবে না। এখন ওই লোকটি বোধ করি নেমে আসতে পারে। নিশ্চয়, বলিয়া কেরোসিনের ডিবাটা হাতে তুলিয়া লইয়া বধূ সতীশের দিকে চাহিয়া ভুবনমোহন হাসিয়া বলিল, এখন নির্ভয়ে রাজদর্শনে চলুন। এইটুকু হাস্য পরিহাসেই অপরিচিতের দূরত্বটা যেন একেবারেই কমিয়া গেল এবং 3জনেই প্রফুল্ল মুখে ঘর হইতে বাহির হইয়া গেলেন। রাজদর্শনেচ্ছু উপেন্দ্র ও সতীশ হাসিমুখে আরেকটি ঘরে ঢুকিয়াই শিহরিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া পড়িলেন। ক্রুদ্ধ গুরুমশায়ের অতর্কিত চড় খাইয়া হাস্যনিরত শিশু ছাত্রের মুখের ভাবটা যেমন করিয়া বদলায়, এই দুজনের মুখের হাসি তেমনি করিয়া এক নিমেষে কালি হইয়া গেল। ক্ষণেক পরে লাঞ্ছিত ভাবটা কাটিয়া গেলে উপেন্দ্র অদূরবর্তী শয্যার নিকটে গিয়া ডাকিলেন, হারান্দা। হারান নির্জীবের মতো পড়িয়াছিলেন। অস্ফুট বলিলেন, এসো ভাই, এসো, আর উঠতে বসতে পারি নে, তোমাকেও ক্লেশ দিলুম। এইটুকু বলিয়াই তিনি হাঁপাইতে লাগিলেন। উপেন্দ্র ধপ করিয়া বিছানার একদিকে বসিয়া পড়িলেন। 2 চোখ তাহার জলে ভরিয়া গেল এবং সমস্ত বক্ষপুঞ্জর দুলাইয়া দিয়া একটা অদম্য বাষ্পোচ্ছ্বাসে তাহার কণ্ঠের প্রান্তসীমা পর্যন্ত ব্যাপ্ত হইয়া উঠিল।
কথা কহিতে সাহস করিলেন না, দাঁতের উপর দাঁত চাপিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন। ওদিকে সতীশচন্দ্র মস্ত একটা কাঠের সিন্দুকের উপর শুষ্ক মুখে বসিয়া রহিল। মলিন ও শতছিন্ন শয্যার শিয়রে একটা মাটির প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছে। ঘরে অন্য আলো নাই। এইটুকু আলো রক্তশূন্য বিবর্ণ শীতল মুখের পরে লইয়া হারানের জীবন্ত মৃতদেহটা পড়িয়া আছে। সূর্যের উত্তাপ ও আকাশের বায়ু হইতে চিরদিন বিচ্ছিন্ন এই গৃহের অস্থিমজ্জায় যে জীর্ণতা ও অন্ধকার লালিত ও পুষ্ট হইয়া আসিয়াছে, এই কনকনে শীতের রাত্রে অত্যল্প আলোকে কুষ্ঠরোগের মতো তাহা সমস্ত দেয়ালের গায়ে ফুটিয়া পড়িয়াছে। এই দিবানিশি অবরুদ্ধ গৃহের রুদ্ধ দুষ্ট বায়ু আত্মঘাতীর মুখোদ্গত বিষাক্ত ফেনের মতো ফাঁপিয়া ফুলিয়া গৃহবাসীর কণ্ঠনালী বারংবার শিহরিয়া উঠিল। তাহার মনে হইতে লাগিল, সে চিৎকার করিয়া ছুটিয়া একেবারে রাস্তার উপর আসিয়া পড়িতে পারিলে বাঁচে। এখানে মানুষের জীবন থাকে কি করিয়া? অনতিদূরে বধূটি দাঁড়াইয়াছিল, সেদিকে একবার চাহিয়াই সে আরও যেন ভয় পাইয়া গেল। কোথায় গেল ওই অতুল রূপ? কোথায় গেল ওই হাসি? তাহার দৃষ্টির সম্মুখে যেন কোনো এক প্রেতলোকের পিশাচ উঠিয়া আসিল। সে ভাবিতে লাগিল, স্বামী যার এই, সে আবার হাসে, পরিহাসে যোগ দেয়, খোঁপা বাঁধে, টিপ পরে, এক মুহূর্তের জন্য তাহার সমস্ত নারীজাতির উপরেই ঘৃণা জন্মিয়া গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।